হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব সার্কুলার ফ্লো অফ ইনকাম 2, 3 এবং 4 সেক্টর মডেল। প্রথমে আমরা সার্কুলার ফ্লো কি এই সম্পর্কে জানব। আমরা জানি ইকোনমিতে মূলত যে ইকোনমিক এজেন্টস থাকে 4 রকমের। একটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, যেটাকে আমরা শর্টে এইচ বলছি। 2 নাম্বার ফার্ম সেক্টর বা উৎপাদন ক্ষেত্র। তৃতীয় থাকে সরকারি ক্ষেত্র বা গভর্নমেন্ট সেক্টর। আর 4 নাম্বার আমরা ফরেন সেক্টর বা এক্সটার্নাল সেক্টর, অর্থাৎ ওই দেশের বাইরে যে ক্ষেত্রটা বা সেক্টর রয়েছে সেইটা। ফার্স্ট আমরা এই যে ইকোনমিক এজেন্টস গুলো রয়েছে এদের মধ্যে ইনকাম এবং এক্সপেন্ডিচারের একটা ফ্লো দেখা যায়। অর্থাৎ আমি যদি খুব সিম্পল ওয়েতে বলি, হাউস হোল্ড সেক্টর এবং ফার্ম সেক্টর আমরা দুটো সেক্টরে নিচ্ছি। তাহলে দুটো সেক্টর মডেল নিয়ে আমি প্রথম যদি বলি, তাহলে হাউস হোল্ড সেক্টরের কাছে ফ্যাক্টর অফ প্রোডাকশন আছে। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। হাউস হোল্ড সেক্টর সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই ফ্যাক্টরস গুলো ফার্ম সেক্টরকে যদি দেয়, তাহলে ফার্ম সেক্টর তার বিনিময়ে হাউস হোল্ড সেক্টরকে ফ্যাক্টর পেমেন্টস, অর্থাৎ ল্যান্ডের জন্য রেন্ট, লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট, অর্গানাইজার যারা তারা প্রফিট এই পাবে। অর্থাৎ মানি ফ্লোজ ফ্রম ফার্ম সেক্টর টু হাউস হোল্ড সেক্টর। এবার দেখো ইনপুট গুলো ফ্যাক্টর অফ প্রোডাকশন ফার্ম সেক্টর পেল, তাহলে ফার্ম সেক্টর সেই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে ইউজ করে প্রোডাকশন করবে। যে প্রোডিউস গুডস গুলো, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি ফাইনাল গুডস, এই ফাইনাল গুডস পারচেস করবে কি? হাউস হোল্ড সেক্টর। তার জন্য হাউস হোল্ড সেক্টর যে এক্সপেন্ডিচার করবে, সেই এক্সপেন্ডিচার কে আমরা বলতে পারি প্রাইস অফ দ্য গুড ইন দ্য ফর্ম অফ দ্য প্রাইস অফ গুডস। তাহলে মানি ফার্ম সেক্টর থেকে ইন দ্য ফর্ম অফ ফ্যাক্টর পেমেন্টস এলো হাউস হোল্ড সেক্টরে, এবং হাউস হোল্ড থেকে এক্সপেন্ডিচার হিসেবে সেই মানি ফার্ম সেক্টরে গেল। তাহলে এই যে সার্কুলার ফ্লো হচ্ছে ইনকাম বা এক্সপেন্ডিচারের, এইটাকেই আমরা বলি সার্কুলার ফ্লো অফ ইনকাম। এই সার্কুলার ফ্লোতে দেখো দুটো ফ্লো আছে। প্রথম ফ্লোটা কি? রিয়েল ফ্লো। রিয়েল ফ্লো কোনটাকে বলবো? রিয়েল ফ্লো হচ্ছে ফ্যাক্টর পেমেন্টস। দেখো একটা ঠিক তার নিচে দেখো ইনপুট, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, সেইটা ফার্ম সেক্টর আসে। ফার্ম থেকে আবার ইন দ্য ফর্মস অফ ফাইনাল গুডস। এই যে আমি যদি এটাকে এ বলি ফ্লো, এটাকে যদি বি ফ্লো বলি, তাহলে এই এ আর বি ফ্লোটা দেখো, জাস্ট এই ফ্লোটাকে আমরা বলছি রিয়েল ফ্লো। উল্টো দিকে আরেকটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলি মানি ফ্লো। মানি ফ্লো কোনটা? যে ফ্যাক্টর পেমেন্টস হিসাবে ফার্ম সেক্টর থেকে দেখো আসছে, আমি একটু মোটা করে দিলাম বোঝার সুবিধার্থে মানি ফ্লোটা। এটাকে আমি যদি সি বলি, সি যা। আর হাউস হোল্ড সেক্টর যখন ফার্মের কাছ থেকে গুডস পারচেস করছে, তখন ইন দ্য ফর্মস অফ, তাহলে একটু মোটা করে দিলাম, এইটা হচ্ছে আমার মানি ফ্লো। তাহলে মানি ফ্লো, এটাকে যদি আমি ডি ফ্লো বলি, তাহলে বি, সি ফ্লো আর ডি, এই যে ফ্লোটা ইন্ডিকেট করছে সি থেকে ডি, এই ফ্লোটাকে আমরা বলছি মানি ফ্লো। তাহলে সার্কুলার ফ্লো অফ ইনকামে আমরা দু ধরনের ফ্লো দেখতে পাচ্ছি। এখন আমি এই যেটা ডিসকাস করলাম, এটা হচ্ছে টু সেক্টর মডেল। দেখো দুটো সেক্টর নিয়েছি, টু সেক্টর মডেল উইদাউট ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু ফার্ম সেক্টর সেভ করতে পারে, ফার্ম সেক্টর কোনো ইনভেস্টমেন্ট করেনি বা সেভিংসও আমরা বলিনি। যে মানিটা ফার্ম সেক্টর ছিল সেই মানিটা
ধরো 10,000 টাকা ফার্ম সেক্টরের হাতে ছিল, সেটাই ফ্যাক্টর পেমেন্টস হিসাবে হাউস হোল্ড সেক্টরের কাছে 10,000 এলো। সেই 10,000টা ইন দ্য ফর্ম অফ এক্সপেন্ডিচার ফার্ম সেক্টরের কাছে ফিরে গেল, অর্থাৎ এখানে উইদাউট এনি মানিটারি ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ উইদাউট সেভিং ইনভেস্টমেন্ট, এই সেক্টরটা, এটা হচ্ছে টু সেক্টর সিম্পল মডেল, উইদাউট সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অর উইদাউট অর অ্যাবসেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবারে যদি আমরা ধরে নিই যে টু সেক্টর মডেলই বলবো, কিন্তু তার সাথে আমরা বলবো উইথ ইনভেস্টমেন্ট, তখন কি হবে? তখন দেশে যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ধরো আমি এইটাকে বলছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাহলে দেশে হাউস হোল্ড সেক্টরের লোকজন সেভ করবে, সেভিংস হবে, তারা যে সঞ্চয় করবে, সেভস ইন দ্য ফর্ম অফ সেভস, কিছুটা মানি চলে যাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে। আবার ফার্ম সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে লোন নিতে পারে ফর দ্য সেক অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইন দ্য ফর্ম অফ ইনভেস্টমেন্ট মানি গোস টু ফার্ম সেক্টর। এইটা হচ্ছে এখন টু সেক্টর মডেল উইথ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর উইথ ইনভেস্টমেন্ট, সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। যদি আমরা এই টু সেক্টর মডেলের পরে গভর্নমেন্ট সেক্টরকে ইনক্লুড করি, আমরা জানি গভর্নমেন্ট ইকোনমিতে গভর্নমেন্ট থাকে, আমরা এক্সটার্নাল সেক্টরকে ধরছি না, তার মানে ক্লোজড ইকোনমি। তাহলে সেই ক্লোজ বা বদ্ধ ইকোনমিতে যদি আমরা গভর্নমেন্টকে ধরি, তাহলে পারে সেক্ষেত্রে কেমন হবে মডেলটা? ধরো গভর্নমেন্ট সেক্টর এইটা, তাহলে গভর্নমেন্ট সেক্টর থাকলে হাউস হোল্ড গভর্নমেন্ট সেক্টরে কাজ করতে পারে, অর্থাৎ হাউস হোল্ড সেক্টরে থেকে গভর্নমেন্ট এমপ্লয়িজ নেয়, তার জন্য গভর্নমেন্ট পে করে, অর্থাৎ মানি কামস ইন দা ফর্মস অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিজ কামস ফ্রম গভর্নমেন্ট সেক্টর টু হাউস হোল্ড সেক্টর, একটা ফ্লো দেখতে। আবার দেখো গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ফার্মে উৎপাদিত দ্রব্য সামগ্রী অর্থাৎ প্রডিউস গুডস পারচেস করতে পারে, তাহলে তার জন্য ফার্ম কি করবে? ফার্ম পেমেন্ট পাবে। আর গভর্নমেন্ট ফার্মের কাছ থেকে ট্যাক্স ইম্পোজ করতে পারে ফার্মের প্রোডাকশনের উপর, ফার্মের প্রফিটের উপর, তাহলে ইন দ্য ফর্ম অফ ট্যাক্স money goes to this. The money goes to farm sector due to purchase of the products of the farm by the government. সেক্ষেত্রে money goes to farm sector, আর farm pays tax to the government, that is in the form of tax, money goes to government sector. তাহলে এখানে গভর্নমেন্ট সেক্টর, হাউস হোল্ড সেক্টর, ফার্ম সেক্টর, তিনটে সেক্টর আমরা দেখতে পাচ্ছি। এবারে আসি, যদি এক্সটার্নাল সেক্টর, তাহলে কি হবে? এক্সটার্নাল সেক্টর যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো এক্সটার্নাল সেক্টর বা ফরেন সেক্টরকে যদি আমি ইএস বলি, তাহলে এক্সটার্নাল সেক্টরে কোন হাউস হোল্ডের লোকজন বিদেশে বা এক্সটার্নাল সেক্টরে যেতে পারে কাজ করা, তার জন্য হাউস হোল্ড সেক্টরে থেকে রেমিটেন্স হিসাবে মানি হাউস হোল্ড সেক্টরে আসবে। আবার দেখো ফার্ম সেক্টরের উৎপাদিত দ্রব্য বা প্রডিউস গুডস যেতে পারে এক্সটার্নাল সেক্টরে, ফরেনে, ইন দ্য ফর্ম অফ এক্সপোর্ট, তার জন্য ফার্ম আর্ন করবে। বা ফার্ম ফরেন থেকে যখন ইম্পোর্ট করবে, তার জন্য মানি চলে যাবে। তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ফলে এক্সটার্নাল সেক্টরের সাথে ফার্মের একটা ফ্লো অফ ইনকাম দেখতে পাবো। আর পিপলস লিভস অর ওয়ার্কস ইন এক্সটার্নাল সেক্টর, সেক্ষেত্রে রেমিটেন্স হিসাবে মানি ফ্লোস টু দা হাউস হোল্ড সেক্টর। তাহলে 1, 2, 3, 4 সেক্টর মডেল দেখতে পাচ্ছি। এই ছিল আমাদের চারটে সেক্টরে সার্কুলার ফ্লো অফ ইনকামের ডিসকাশন। এইবার প্রশ্ন হচ্ছে যে এই যে সার্কুলার ফ্লোর কথা বলছি, সেটা 2 সেক্টরই হোক, 3 সেক্টরই হোক, আর 4 সেক্টরই হোক,
যদি সার্কুলার ফ্লোতে মানি, ভলিউম অফ মানি বা কোয়ান্টিটি অফ মানি কমে যায়, অর্থাৎ সার্কুলার ফ্লো থেকে কিছু টাকা বেরিয়ে যায়, যেমন আমি প্রথম বলেছিলাম 10,000 টাকা ফার্ম সেক্টর আছে, হাউস হোল্ড সেক্টর ফ্যাক্টর পেমেন্ট হিসেবে সেই 10,000 টাকা পাবে, সেই 10,000 টাকা আবার ফার্ম সেক্টরের কাছে যাবে ইন দ্য ফর্মস অফ দ্য প্রাইস অফ দ্য গুডস, এরকম সেই 10,000 টাকাটাই ফ্লো করছে, অর্থাৎ ভলিউম অর কোয়ান্টিটি অফ মানি রিমেন্স আনচেঞ্জ। তা যদি না হয়, যদি সার্কুলার ফ্লো অফ ইনকামে ভলিউম অফ মানি যদি ডিক্রিজ করে যায়, তখন আমরা এটাকে বলি লিকেজেস ইন সার্কুলার ফ্লো অফ ইনকাম। লিকেজেস বা উইথড্রল, আমরা নর্মালি উইথড্রল বলে ডাব্লিউ বলছি। কি কিভাবে হতে পারে উইথড্রল হতে পারে? প্রথমত যদি আমি টু সেক্টর মডেলের কথা ভাবি, এই টু সেক্টর মডেলের ক্ষেত্রে লিকেজেস হতে পারে সেভ করলে, অর্থাৎ সেভিংস এর ক্ষেত্রে লিকেজেস বা উইথড্রল হয়। আর যদি থ্রি সেক্টর আসে তাহলে কি হবে? সেক্ষেত্রে গভর্নমেন্ট আসবে এবং ট্যাক্স ইম্পোজ করে, তার মানে ট্যাক্স যদি হয় তাহলেও উইথড্রল বা লিকেজেস আসবে। আর যদি ইম্পোর্ট করে এক্সটার্নাল সেক্টর, তাহলে ফোর্থ সেক্টরের ক্ষেত্রে ইম্পোর্ট হলে সেক্ষেত্রেও লিকেজেস দেখবে। তাহলে সোর্সেস অফ লিকেজেস কি কি হতে পারে? সোর্সেস অফ লিকেজেস ডাব্লিউ ইকুয়ালস টু আমি বলতে পারি সেভিংস এস প্লাস ট্যাক্স টি প্লাস ইম্পোর্ট এম। এই এস টি এম এই সমষ্টি দিয়ে আমরা কোন ইকোনমিক সার্কুলার ফ্লোতে লিকেজেস পেতে পারি। এবার উল্টো, যদি সার্কুলার ফ্লো অফ ইনকামে ভলিউম অফ মানি ইনক্রিজ করে যায়, তখন আমরা কি বলবো? তখন আমরা এটাকে বলবো ইনজেকশনস ইন সার্কুলার ফ্লো অফ ইনকাম, অর্থাৎ ভলিউম অফ মানি বেড়ে যাচ্ছে। যেমন 10,000 টাকা বলছিলাম, হয়ে গেল 12,000 টাকা। কিভাবে হতে পারে? যদি আমি টু সেক্টর মডেলের কথা বলি, তাহলে আমি যদি ইনজেকশনকে জে বলি, তাহলে জে সোর্স কি হতে পারে? প্রথমত টু সেক্টর মডেল যদি হয় তাহলে ইনভেস্টমেন্ট করলো, এই ইনভেস্টমেন্টের ফলে ইনজেকশন মানি, ভলিউম অফ মানি বা কোয়ান্টিটি অফ মানি বাড়তে পারে। যদি থ্রি সেক্টর মডেল হয় তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে, যেটাকে আমরা জি বলি, জি এর ফলে ইনজেকশন বা অনুপ্রবেশ হতে পারে। আর যদি ফোর্থ সেক্টর হয় তখন এক্সপোর্টের ফলে ফরেন থেকে, এই এক্সপোর্টের ফলে ফরেন থেকে মানি আসছে, যেটা তোমার সার্কুলার ফ্লোতে ভলিউম অফ মানি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ টু সেক্টর মডেলে ইনভেস্টমেন্ট, থ্রি সেক্টর মডেলে ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর ফোর্থ সেক্টর মডেলে সোর্স হচ্ছে আই, জি এবং এক্স, অর্থাৎ ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার এবং এক্সপোর্ট। আমরা তাহলে যদি ইনজেকশনকে জে বলি, তাহলে জে সমান বলতে পারি আই প্লাস জি প্লাস এক্স। তাহলে যে কোনো ইকোনমিতে সার্কুলার ফ্লোতে ইকুইলিব্রিয়াম কখন হবে? ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে এই যে উইথড্রল আর লিকেজেস আছে, এই দুটো যখন ইকুয়াল হবে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু জে, এইটা হতে হবে। ডাব্লিউ মানে কি আমরা অলরেডি জানি, ডাব্লিউ মানে হচ্ছে আমরা বলতে পারি এস প্লাস টি প্লাস এম। আর জে মানে কি? জে মানে আমরা জানি অলরেডি আই প্লাস জি প্লাস এক্স। তার মানে এই তিনটের সমষ্টি সমান হতে হবে। এর মানে কিন্তু এই নয় যে ইন্ডিভিজুয়াল এই এস আর আই সমান হবে, টি বা এ জি সমান হবে, এম বা এক্স সমান হবে, এমন নয়। এই তিনটে সাম অফ দা withdrawal must be equal to the sum of the injection. In that case, আমরা equilibrium in circular flow of income বলতে পারবো। তাহলে আশা করি সার্কুলার ফ্লো অফ ইনকাম, টু সেক্টর মডেল, থ্রি সেক্টর মডেল এবং ফোর্থ সেক্টর মডেল তোমরা বুঝতে পেরেছো, এবং সাথে সাথে সার্কুলার ফ্লো অফ ইনকামে কি কি সোর্সে
লিকেজেস হয়, লিকেজেস কি বা কোন কোন সোর্স, ইনজেকশন কি, তার সোর্স গুলো কি কি, এবং কখন সার্কুলার ফ্লোতে আমরা ইকুইলিব্রিয়াম দেখতে পাই, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।